ভোট প্রতিহতের চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইসির। অন্তর্ভুক্তিমূলক করা নিয়ে বিদেশি চাপে নেই সরকার। বদলি পদায়নের দুর্নীতি হলে ছাড় নয়। মানুষকে বিভ্রান্ত করে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায় একটি মহল, অভিযোগ বিএনপির। সুষ্ঠু নির্বাচন ও সবার ভোটাধিকার নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেয়ার তাগিদ। শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। জারি হচ্ছে ইন্টারপোলের রেড নোটিশ। ভল্টে পাওয়া 832 ভরি স্বর্ণ বৈধ কিনা যাচাই বাছাই দুদক। করাইলে আগুনে নিঃস্ব বস্তিবাসীর আশ্রয় এখন খোলা আকাশের নিচে। ধ্বংসস্তূপে খুঁজছেন শেষ সম্বলটুকু। আগুন নেভার পর রাতের অন্ধকারের সঙ্গে যোগ হয়েছে শীতের তীব্রতা। এবং হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে 36, আহত অন্তত 29 জন, নিখোঁজ প্রায় 300। আগুন নেভাতে কাজ করছে 7 শতাধিক দমকল কর্মী। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। নির্বাচন প্রতিহত করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিজেপি সদর দফতরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন অনুষ্ঠানে তিনি আরও বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করেই সুষ্ঠু নির্বাচন করবে কমিশন। সকাল ৮টা বাজতেই ভোট গ্রহণ শুরু। 10 মিনিট পরই কেন্দ্রের বাইরে হঠাৎ শোরগোল, বিশৃঙ্খলা। তারপরই কেন্দ্রে ভাঙচুর, ভোট বন্ধের চেষ্টা। পরিস্থিতি নিয়ন্ত্রণের খবর পেয়েই ছুটে আসে বিজিবির এক প্লাটুন সদস্য। অল্প সময়ের মধ্যেই ফিরে আসে ভোট কেন্দ্রের পরিবেশ। নির্বাচন সামনে রেখে বিজিবির সদর দপ্তরে হয়ে গেল মহড়া। পর্যায়ক্রমে প্রশিক্ষণ পাবেন 1210 প্লাটুন সদস্য। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক না হলেও ভোটের আগে পরিস্থিতির উন্নতি হবে। ভোট প্রতিহত করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন সিইসি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে, এটা বলবো না। ভোটের তারিখ আসতে আসতে দেখবেন যে এভরিথিং ইজ ফলিং ইন লাইন এবং সবকিছু ঠিক হয়ে যাবে। যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব। সবাই মিলে এই ধরনের সিচুয়েশন, অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব। বুধবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম টিকটকের এশিয়া অঞ্চলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। 2 ঘন্টার বৈঠক শেষে এশিয়া অঞ্চলের প্রধান জানান, এই প্ল্যাটফর্ম ব্যবহার করে যাতে কেউ ভুল তথ্য ছড়িয়ে নির্বাচনকে প্রভাবিত করতে না পারে, সেজন্য ইসির সঙ্গে কাজ করতে চায় টিকটক। ইলেকশনের সময় আমরা বিশেষ কিছু নজর দিই যাতে করে কোঅর্ডিনেটেড ইলেকশন কেন্দ্রিক কোনো ম্যানিপুলেশন না হয়। আমরা আশা করছি ইলেকশন কমিশন আমাদের সাথে কাজ করার জন্য, আমরা আশা করছি ওনাদের সঙ্গে নিয়েই কাজ করব। আগামী শনিবার একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের মক ভোটিং আয়োজন করা হবে বলে জানান কমিশন সচিব। জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট দুটো একসাথে হচ্ছে। এরপরে নির্ভর করবে যে আমাদের কেন্দ্রের সংখ্যা বাড়বে কি কমবে, ভোট কক্ষের সংখ্যা কতটুকু অ্যাডজাস্টমেন্ট লাগবে। এদিকে 18 ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা বিশ্বের যে কোনো স্থান থেকে যে কোনো সময় নিবন্ধন করতে পারবেন। ওপেন হয়ে যাবে সবার জন্য, যে যেখান থেকে তার সুবিধা মতন করতে পারবেন। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে পশ্চিমাদের কোনো চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাবে প্রত্যাশা করছে সরকার। এদিকে জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস বলেছেন, নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের পদক্ষেপের ওপর আস্থা রেখে সহিংসতা মুক্ত, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছে তার দেশ। নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে বাড়ছে কূটনৈতিক তৎপরতা। বিভিন্ন সংস্থার বিবৃতির পাশাপাশি বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিরা কথা বলছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে কূটনীতি বিষয়ক সংবাদদাতাদের সংগঠন ডিকাবের কথোপকথনে অংশ নিয়ে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত বলেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদক্ষেপের উপর আস্থা রাখছে তার দেশ। নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য ভোটের আশা প্রকাশ করেন তিনি। বলেন, আইনের শাসন ফেরাতে শেখ হাসিনার বিচার জরুরি। We very much support the whole process led by Professor Yunus to the elections in February. We are convinced, together with our European partners, that the country needs free and fair and credible elections.
a country that returns from autocracy to democracy, that has an impact all over Asia, in the world. এদিন পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, আগামী সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে পশ্চিমাদের কোনো চাপ নেই। বলেন, ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলেই সেই সিদ্ধান্ত সম্পূর্ণ নির্বাচন কমিশনের। পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয়, এটাতে আমাদের কোনো ভূমিকা নেই। এমনকি আমরা যারা আসবে তাদেরকে কোনো সহায়তা করতেও যাবে না যদি না নির্বাচন কমিশন আমাদেরকে বলে। নির্বাচন কীরকম হবে না হবে পরে আমার মনে হয় প্রফেসর ইউনূস স্পষ্ট ধারণা দিয়েছেন। শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জবাব এখনো আসেনি। নোটপ্রবাল আমাদের মিশনের মাধ্যমে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা, তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো। ফ্রান্স থেকে এয়ারবাস কেনা না কেনায় ইউরোপের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে দাবি পররাষ্ট্র উপদেষ্টার। কমার্শিয়াল একটা ডিলের উপরে আমাদের সার্বিক সম্পর্ক নির্ভরশীল হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে 64 জেলার পুলিশ সুপারকে বদলি ও পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় 3 ক্যাটাগরিতে এসপি পদায়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে তিনি জানান, আগের 18 জনকে তুলে নেয়ার পর সেখানে নতুন এসপি নিয়োগ হয়েছে। বাকিদের বিভিন্ন জেলায় নিয়োগ দেওয়া হয়েছে লটারির মাধ্যমে। সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও কমানোর চেষ্টা চলছে বলেও জানান উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখতে পুলিশ, বিজিবি, আনসার, তারপরে ফায়ার ব্রিগেড, তারপরে কি কারা, কোনোটার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনারা মানে ওরকম কোনো গন্ধ পান নাই। এটার ক্ষেত্রে যদি কোথাও কোনো গন্ধ পান আপনারা অবশ্যই জানাবেন, যে দুর্নীতির সাথে যদি কেউ জড়িত হয় তাহলে কিন্তু ছাড় দেওয়া হবে না। জেলাগুলি নির্ধারণ করে তারপরে আমরা এসপিদেরও ওইরকম কর্তৃক আরে করে দিব। প্রথম হলে আমাদের টোটাল এসপি ছিল মনে হয় 64 এই জেলায়, তো 64-এর থেকে আমরা 15 আর 3 18 জন আমরা উঠে আনছি। 18 জনের জায়গায় আমরা নতুন জন দিছি, আর যারা পুরানো ছিল ওখানেই। তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছেপো। একটি মহল মানুষকে বিভ্রান্ত করে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন দলটির অন্য নেতারা। একই সঙ্গে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে পরিবেশ তৈরি করার আহ্বান তাদের। রাজধানীর নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। বুধবার সকালের এই আয়োজনে অংশ নেন দলটির নেতাকর্মী সহ সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকল নেতৃবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকারকে এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। আগামী নির্বাচন রমজানের আগে ফেব্রুয়ারি মাসে এটা যাতে অবাধ, সুষ্ঠু নির্বাচন হয় এবং যেটা সরকারও অঙ্গীকার করেছেন সেটা যাতে নিশ্চিত হয়। তারা নিরপেক্ষ সরকারের দায়িত্ব পালন করছেন, সেই দায়িত্ব পালন করবেন। এদিন দুপুরে কাকরাইলের আইডিইবি ভবনে আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিগত সরকারের সময়ে ব্যাপক দলীয়করণ হওয়ায় গভীর সংকটে পড়েছে আর্থিক খাত। আগামীর বাংলাদেশ গড়তে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিকল্প নেই। এটা বড় ধরনের লুটপাটের মহোৎসব চলেছে বাংলাদেশে, এবং ব্যাংক থেকে যে মালিকরা টাকা নিয়ে যাওয়া, ইন্স্যুরেন্স কোম্পানির থেকে বিভিন্ন আবার টাকা বের করা, এই সংস্কৃতিটা পরিপূর্ণভাবে চলেছে বিগত দিনগুলোতে। আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ দেশের দায়িত্বভার দেয়, আমরা এটা চলতে দেব না। এদিন সন্ধ্যায় দিনাজপুর 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আখতারুজ্জামান মিয়ার নির্বাচনী পথসভায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যায়, একটি মহল এমন কথা বলে সাধারণ ভোটারদের বিভ্রান্ত করতে চায়। একটা মহল ধর্মের কথা বলে ভোটকে বিভ্রান্ত করতে চায়, জামাতের টিকিট না কাটতে নাকি জান্নাতে যাওয়া যাবে। নাউযুবিল্লাহ, আমরা মুসলমানরা এই কথা বিশ্বাস করতে পারি না। এই দলটি সারা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে।
সৃষ্টি করার চেষ্টা করেছে। আমাদের আমির তিনি বলছেন একই দিনে গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন হলে কি জেনোসাইড হবে। জেনোসাইড মানে গণহত্যা হবে। ওনারা কি আবার গণহত্যার জন্য তৈরি হচ্ছেন নাকি? আগামী নির্বাচন তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বড় সুযোগ বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক জনমত সৃষ্টির জন্য প্রচারণা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলটির নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলরা সহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। তাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। ২৪-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে গত বছরের ১৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। ১ বছর যুক্তিতর্ক উপস্থাপন শেষে চলতি মাসের ১৭ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়। একই সঙ্গে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ঘটনার রাজ সাক্ষী হওয়ায় সাজা কমিয়ে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার প্লট দুর্নীতির দায়ে এবার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে প্রত্যাশা দুদকের। প্রধানমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে ১০ কাঠার ৩টি প্লট তিনি ও তার ২ সন্তান জয় পুতুলের নামে বরাদ্দ নেন। ৪ মাসের বিচারিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করবে ঢাকার ৫ম বিশেষ জজ আদালত। গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডের পর এবার দুর্নীতির ৩ মামলায় সাজার দ্বারপ্রান্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবৈধভাবে রাজুকের ৩০ কাঠা প্লট নেয়ার অভিযোগে মামলাটি করে দুদক। আদালতে আসামিদের উপস্থিত হতে সমন, গ্রেফতারি পরোয়ানা ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও অনুপস্থিত থাকেন তারা। এতে পলাতক অবস্থায় শেখ হাসিনা সহ ৪৭ জনের বিরুদ্ধে চলে বিচার কাজ। দুদকের অভিযোগপত্রে বলা হয়, রাজুকের আবাসন নীতি লঙ্ঘন করে প্রধানমন্ত্রীত্বের ক্ষমতা বলে ছেলে মেয়ে সহ নিজের নামে সরকারি জমি নেন শেখ হাসিনা। দাখিল করেন মিথ্যা হলফনামাও। সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তি হয়ে এমন জালিয়াতির কারণে শেখ হাসিনার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানান দুদকের আইনজীবী। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উনি যে হলফনামাটা দিয়েছেন, মিথ্যা হলফনামা, আমার বিশ্বাস যে তার সাজা আরও বেশি হওয়া উচিত। কারণ একটা দেশের প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলতে পারেন। দণ্ডবিধির ৪০৯ এই শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ হওয়ার কারণে তার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আমরা প্রার্থনা করেছি। সাবেক প্রধানমন্ত্রীর দুর্নীতি উন্মোচন ও তাকে বিচারের আওতায় আনাকে দুদকের সফলতা হিসেবে দেখছেন সংস্থাটির চেয়ারম্যান। আসার কথা যে আমাদের একটা বড় মামলা, 3টা মামলা মূলত রায়ের খুব কাছাকাছি চলে এসছে এবং এই রায়টা যদি সত্যি হয় এবং রায়টা যদি কনভিকশনে গড়ায়, তাহলে এটার জন্য যতটুকু কৃতিত্ব না দুদকের হবে তার চেয়ে বেশি হবে র্যাকের সদস্যদের, কারণ এই মামলাটার পিছনে সবাই লেগেছিল। মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলম আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করেন। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। শুধু শেখ হাসিনা নয়, অগ্রণী ব্যাংকের ভল্টে পাওয়া গেছে বোন রেহানা ও মেয়ে পুতুলেরও স্বর্ণ। ভল্ট থেকে উদ্ধার ৮৩২ ভরি স্বর্ণ বৈধ না অবৈধ তা যাচাই শুরু করেছে দুদক। এদিকে ২ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১২.৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। মঙ্গলবার রাতে অগ্রণী ব্যাংকের মতিঝিল প্রিন্সিপাল শাখায় 2টি ভল্টে অভিযান চালায় দুদক। সংস্থাটির কাছে তথ্য ছিল সেখানে শেখ হাসিনার স্বর্ণালংকার রক্ষিত আছে।
সম্প্রতি শেখ হাসিনার অবৈধ সম্পদের খোঁজে ভোল্টগুলো খুলতে আদালত থেকে অনুমতি নেয় দুদক। অভিযানে দুদক সহ ছিল রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা। দুদকের মহাপরিচালক জানান, অভিযানে শেখ হাসিনার দুটি ভল্ট থেকে 832 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। তবে পূবালী ব্যাংকের ভোল্টে কোনো কিছু মেলেনি। অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় গ্রাহকের নাম শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ পুতুলের নামে লকার নম্বর 751, যাতে আনুমানিক 422.26 ভরি মোট। অগ্রণী ব্যাংকের দুটি লকারে 832.51 ভরি স্বর্ণালঙ্কার পাওয়া যায়। ভোল্টে থাকা নথিতে শেখ হাসিনা ছাড়াও শেখ রেহেনা ও সাইমা ওয়াজেদ পুতুলের স্বর্ণালঙ্কার রয়েছে। এই স্বর্ণের বৈধতা খতিয়ে দেখতে কাজ শুরু করেছে দুদক। কিছু স্বর্ণালঙ্কার তার ব্যক্তিগত ছিল, কিছু মেয়ের ছিল, তার বোনের ছিল। এই অনুসন্ধানের সাথে সম্পৃক্ত যেগুলো সেগুলি তারা বিবেচনা করবেন। এদিন 2 কোটি টাকার অবৈধ সম্পদ ও 12.5 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে 8,000 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। এবার তার সম্পদ জব্দ, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে দুদকের কাছে আবেদন করেছেন একদল আইনজীবী। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার রায়ের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের ঝেড়ে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে প্রসিকিউশন। বুধবার সকালে আংশিক শুনানিতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও আবেদন জানানো হয়। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ ফজলুর রহমান। নোটিশ পেলে পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি। রাজনীতির মাঠ থেকে টকশো, নানা বক্তব্যের কারণে আলোচিত সমালোচিত অ্যাডভোকেট ফজলুর রহমান জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিরূপ মন্তব্যের কারণে তার পদ স্থগিত করেছিল বিএনপি। যদিও আগামী নির্বাচনে কিশোরগঞ্জ 4 আসন থেকে দলের টিকিট পেয়েছেন তিনি। গত 23 নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারে গঠিত ট্রাইব্যুনাল নিয়ে তার বিরুদ্ধে বিরূপ মন্তব্যের অভিযোগ এনেছে প্রসিকিউশন। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও আবেদন জানানো হয়। তো রায় মানি না, এই কথা বলাটা স্পষ্টভাবে কন্টেম্প্ট অফ কোর্ট, এটা আমরা মনে করি। শুধু বলতে চাই যে এই ট্রাইব্যুনালের যে আইনটা আছে সেই আইন আমরা যথাযথভাবে সবার ক্ষেত্রে প্রয়োগ করব। বুধবার এ বিষয়ে আংশিক শুনানিও হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান উপস্থিত না থাকায় রোববার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। ট্রাইব্যুনাল বলেন তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর। এই ট্রাইব্যুনালের জুরিসডিকশন আমি মানি না। এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না। শুধুমাত্র উনি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নয়, উনি এই ট্রাইব্যুনালের সমস্ত বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। মানেন নাই বলে অবজ্ঞা করেছেন, অবহেলা করেছেন, অডাসিটি দেখিয়েছেন। সেই সাথে উনি আরেকটি কথা বলেছেন, আমার ধারণা যে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট আছে, এইটা একটা বিচারকের জন্য, একটা বিচারালয়ের জন্য এবং যারা বিচার প্রার্থী তাদের প্রতি চরম অবজ্ঞাসূচক বক্তব্য, বিশেষভাবে বিচারকদের প্রতি অবমাননা করে। যদিও অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি অ্যাডভোকেট ফজলুর রহমান। নোটিশ পেলে পদক্ষেপ নেয়ার কথাও জানিয়েছেন তিনি। ধরনের কোনো নোটিশ আমি পাইনি যে আমার বিরুদ্ধে কোথাও কোনো কন্টেম্প্টমূলক মামলা হয়েছে, এটা আমি পাইনি। ট্রাইব্যুনালের আইনে আদালত অবমাননার সাজা 1 বছরের কারাদণ্ড অথবা 5,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কড়াইলে বস্তিতে আগুনে নিঃস্ব হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন সব হারানো লোকজন। পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ থেকে খুঁজে বের করার চেষ্টা করছেন শেষ সম্বলটুকু। আগুন নেভানোর পর রাতের অন্ধকারের সঙ্গে যোগ হয়েছে শীতের তীব্রতা, আর সেটাই এখন বস্তিবাসীর প্রধান দুর্ভোগ। বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায় অসহায় বস্তিবাসী আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। যে ঘরে শীতের হাত থেকে বাঁচার সামান্য ব্যবস্থা ছিল সেটিও এখন পুড়ে ছাই। শীতের রাতে কোনো রকম আশ্রয় খুঁজতে পোড়া ঘরের মেঝেতেই মাদুর ত্রিপল টানিয়ে প্রস্তুতি নিচ্ছেন রাত কাটাতে। এটা রাত্রে তাহার জন্য তাহন তো লাগবো, যতদিন গড় না উঠে অতদিন তো থাকতে তৈব। এটা তো একটু শুয়ে থাকুম, বয়ে থাকুম, এরকম করে কষ্ট করে রাত কাটামো। খুব কষ্টে আছি, আপাতত তেরপালের নিচে
হয়তো থাকতে হইব। হ্যাঁ তো লাগবো, তার তো জায়গা নাই যে থাকবো। দুর্ঘটনার পরপর এলাকায় কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ কার্যক্রম শুরু করলেও তা প্রয়োজনের তুলনায় অল্প বলছেন ক্ষতিগ্রস্তরা। এমন বাস্তবতায় শিশু ও বৃদ্ধদের জন্য শীত সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। দরকার তো বাজানো মশারির দরকার, কম্বলের দরকার। একসের জামা কাপড় পাইতাম, একটা কম্বল পাইতাম, কিছু পাইতাম, কিছুই না। আমরা কোনো সহযোগিতা পাইনি, কিভাবে বলবো? যদি কিছু পাইতাম তাহলে বলতে পারতাম যে আমরা পাইছি। আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য সবচেয়ে জরুরি এখন নিরাপদ আশ্রয়, খাবার এবং শীতবস্ত্র। দ্রুত সহায়তা না পেলে বাড়তে পারে মানবিক সংকট। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে রাজধানীতে উদ্বোধন করা হলো ঢাকা চায়না সিটি, যেখানে এক ছাদের নিচে পাওয়া যাবে চীনে তৈরি বিভিন্ন পণ্য। এর মাধ্যমে দেশের বাজারে চীনা পণ্যের অবাধ বিচরণ বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যে প্রকল্প একটি অর্থনৈতিক করিডোরে নিয়ে আসতে চায় চীন, বাংলাদেশ, ভারত ও মিয়ানমারকে। এর মাধ্যমেই প্রায় 1,70,00,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হবে সড়ক, রেল, নৌ ও আকাশপথের সংযোগ। এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য সংযুক্ত দেশগুলোর মধ্যে বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা। 2013 সালে পাশের পর 2017 সালে এই প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম শুরু হলেও এই প্রকল্পের অধীনে গড়ে তোলা বারিধারায় ঢাকা চায়না সিটি শপিং মলের উদ্বোধন হলো বুধবার। এ উপলক্ষে রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজন করা হয় অনুষ্ঠানের। এর মাধ্যমে চীনা বিনিয়োগ বাংলাদেশে আরও বাড়বে এমন আশার কথা জানায় শপিং মলটির নির্মাণকারী প্রতিষ্ঠান। বাংলাদেশ একটা ভালো মার্কেট হয়েছে, মেনটেন করার জন্য যত ধরনের দরকার আমরা ওইগুলি করব। আপনারা যদি চাইনিজদেরকে সহায়তা করেন, সবাই যদি এখানে বিজনেস করতে আসেন, আমার মনে হয় সবাই শান্তিপূর্ণভাবে এখানে ব্যবসা করতে পারবেন। এ সময় দাবি করা হয় 40,000 বর্গমিটার জুড়ে গড়ে তোলা শহরের সর্বাধুনিক এই ওয়ান স্টপ শপিং মলটিতে পাওয়া যাবে ফার্নিচার, নির্মাণ সামগ্রী, খাবার সহ বিভিন্ন ধরনের চীনা পণ্য। ফার্নিচার থেকে শুরু করে নির্মাণ সামগ্রী এবং ডিপার্টমেন্টাল স্টোর, চাইনিজ খাবার সবই পাওয়া যাবে এই শপিং মলে। এই উদ্যোগ বাংলাদেশের ভোক্তাদের হাতে সহজে চায়না পণ্য তুলে দেবে। এই উদ্যোগ ঢাকা বেইজিং অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে যুক্তি তুলে ধরেন বক্তারা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সরকারি ক্রয়ে অতি ক্ষুদ্র, নারী ও নতুন উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানোর দাবি জানিয়েছেন এসএমই খাতের উদ্যোক্তারা। রাজধানীর সোভানবাগে বিআইএম ভবনে এক সেমিনারে তথ্য জানান তারা। অনগ্রসর নারীদের এগিয়ে নিতে নানা উদ্যোগের কথা জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান। এজন্য প্রশিক্ষণের আয়োজন করা হবে জানিয়ে তিনি বলেন, সরকারি ক্রয়ে 1% অতিরিক্ত এসএমই অংশগ্রহণ হলে নতুন কর্মসংস্থান তৈরি হয় প্রায় 30 থেকে 50,000। এসএমইদের পিপিএতে পার্টিসিপেশন যদি 10% ইনক্রিজ করে, তাহলে আরও অ্যাডিশনাল 5 লাখ এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে এবং এটার ইকোনমিতে হিউজ একটা ইম্প্যাক্ট আসবে। যদি 10%-এর জায়গায় 25% হয়, তাহলে 12.5 লাখ এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে। আমার দেশে আজকে অ্যাক্টিভ জব সিকার আনএমপ্লয়েড লোকের সংখ্যা হচ্ছে 25 লাখ। তার মানে অর্ধেক লোকের কর্মসংস্থান হয়ে যাবে শুধু এই একটা জিনিস অ্যাড্রেস করার মাধ্যমে। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ইজারা প্রক্রিয়া বন্ধ এবং লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রতিবাদে সোচ্চার শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। চট্টগ্রাম বন্দরের 3টি প্রবেশপথ অবরোধ করে 1.5 ঘণ্টা বিক্ষোভ করেন পরিষদের নেতাকর্মীরা। এতে বন্দরমুখী পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান চলাচল ব্যাহত হয়। বিদেশি কোম্পানির কাছে টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ফুঁসে উঠেছেন শ্রমিকরা। স্লোগানে উত্তাল চট্টগ্রাম বন্দর এলাকা। বুধবার সকালে লাল পতাকা হাতে মিছিল নিয়ে নগরীর টোল প্লাজা গেট ও বরপোল এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন শ্রমিকরা। এরপর বন্দর প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। অবরোধের কারণে বন্দরমুখী পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান চলাচল ব্যাহত হয়। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল লাভজনক প্রতিষ্ঠান, এটি ইজারার সিদ্ধান্ত আত্মঘাতী বলে দাবি করেন শ্রমিক নেতারা। এখানে 6,000-7,000 কোটি টাকা আমরা 2 বছরে ইনকাম করতে পারছি চট্টগ্রাম বন্দর। 30 বছরের জন্য দিয়ে আপনি 7,000 কোটি টাকা নিচ্ছেন, আমরা এবার চুপ করে বসে থাকবো? কোনো অবস্থাতে বিদেশিদেরকে দেওয়া যাবে না। যদি দেওয়া হয়
বৃহত্তর কর্মসূচি হবে। বন্দরের কার্যক্রম ব্যাহত ও নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার কথা জানান পুলিশ প্রশাসন। এই বন্দর এবং তার আশেপাশে সকল জায়গায় ফোর্স মোতায়েন করা আছে, আমরা সতর্ক আছি। 1.5 ঘন্টা পর অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় পণ্যবাহী পরিবহন চলাচল কার্যক্রম। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ হয়ে হাসপাতালে দীর্ঘ লড়াই শেষে সুস্থ হয়ে বাসায় ফিরল 4র্থ শ্রেণীর শিক্ষার্থী সাইবা মেহজাবিন। 128 দিন চিকিৎসা শেষে তাকে ছাড়পত্র দেয় জাতীয় বার্ন ইনস্টিটিউট। এ সময় চিকিৎসকদের কৃতজ্ঞতা জানান সাইবার বাবা মা। 21 জুলাই 2025 রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। মুহূর্তেই পুড়ে যায় কয়েকশো কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষক। আগুন থেকে উদ্ধার করে একে একে হতাহতদের নেওয়া হয় হাসপাতালে। মাইলস্টোন ট্র্যাজেডিতে 22% পোড়া শরীর নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয় 4র্থ শ্রেণীর ছাত্রী সাইবা মেহজাবিন। 128 দিন চিকিৎসা নিয়ে বুধবার বাসায় ফিরল 11 বছরের শিশুটি। এই হাসপাতালের যত ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় প্লাস একটা যে ক্লিনার আছে, তো তাদের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ এবং তারা অনেক পরিশ্রম করছে। হাসপাতাল ছাড়ার সময় চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান সাইবার বাবা মা। পরশুদিন তার ক্লাস পার্টি ছিল, সে বলতেছিল যে আম্মু আমি ক্লাস পার্টিতে যাব, ডক্টরকে বলো না আমাকে ছুটি দিতে। তা আমি বলছি হ্যাঁ দিবে তোমাকে। সবাইকেই মিস করছি, পরিবারের সবাইকে। চিকিৎসকরা জানান সাইবার শরীরে মোট ড্রেসিং করা হয়েছে 72 বার, চামড়া প্রতিস্থাপন করা হয়েছে 6 বার, আইসিইউতে ছিল কয়েক দফা। 22% শরীরে পোড়া ছিল, মিক্স বানানো বলি, সাথে একটা কপালে একটা কাটা ছিল। পেশেন্ট হিসাবে কিন্তু ও ছিল খুবই ক্রিটিক্যাল। তা অন্য মানুষের শরীরের যে চামড়া, সেই চামড়া ওকে লাগাতে হয়েছে। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে গুরুতর দগ্ধ হওয়া 35 জন। এখনো ভর্তি আছে আবিদুর রহমান নামে আরেক ছাত্র। মাইলস্টোন ট্র্যাজেডিতে মারা যান 35 জন। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। মাতৃ ও পিতৃ পরিচয়হীন নবজাতকদের চিকিৎসা, লালন পালন, এমন 51টি শিশুকে নতুন ঠিকানা দিল ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন। ওয়ার্ল্ড প্রিম্যাচুরিটি ডে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 61তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে 3 নবজাতককে হস্তান্তর করলেন দলটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার হয় মাতৃ ও পিতৃ পরিচয়হীন নবজাতক। এমন 51টি শিশুকে উদ্ধারের পর সুচিকিৎসা ও দত্তকের মাধ্যমে নতুন জীবন দিল ডক্টর মুজিব নিউবর্ন ফাউন্ডেশন। সম্প্রতি নারায়ণগঞ্জে পরিচয়বিহীন অবস্থায় উদ্ধার 3টি নবজাতককে ফাউন্ডেশনের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা ও লালন পালন করে সুস্থ করা হয়। ওয়ার্ল্ড প্রিম্যাচুরিটি ডে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 61তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু 3টি পরিবারের কাছে হস্তান্তর করেন শিশুদের। প্রথম এটা হলো যে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা মানুষ জানবে যে বাচ্চাগুলো ফেলে দেওয়া দরকার নেই, তাদের চিকিৎসার ব্যবস্থা আছে এবং তাদের লালন পালনের ব্যবস্থা আছে। বাংলাদেশের মানুষ ধানের শীষকে ভোট দিলে উনি প্রধানমন্ত্রী হবেন। আজকে তারেক রহমান জিয়া রহমানের প্রতিচ্ছবি। উনি যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে 5 বছর দলকে, রাষ্ট্রকে, প্রশাসনকে সঠিকভাবে জিয়া রহমানের শীর্ষ, উনি মাত্র 3.5 বছর 4 বছরে বাংলাদেশকে 50 বছর এগিয়ে দিয়ে গেছেন। তারেক রহমান যদি এই পন্থাটি অবলম্বন করবেন ইনশাল্লাহ, তাহলে বাংলাদেশ 5 বছরে 25 বছর এগিয়ে যাবে সর্বক্ষেত্রে। চলতি বছরের 19 জুন এই ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দেশের 64 জেলাতে প্রতিষ্ঠানটির কার্যক্রম চলছে। পোস্ট অপারেটিভ বলে, যে অপারেশন হোক বা যাই হোক। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্র কাঠামোর ভেতরে এই বৈষম্যের শেকড় আটকে আছে বলে মন্তব্য করেছেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। রাজধানীতে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন নারীদের অধিকার, সুরক্ষা ও সামাজিক মর্যাদার বিষয়ে ক্ষমতায় আসার আগে রাজনৈতিক দলগুলোকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। 24 ঘন্টা সাইবার স্পেসে সহিংসতা রোধে মনিটরিং বাড়ানোর পরামর্শ দেন তিনি। জেন্ডার ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে জাতীয় সংলাপে অংশ নেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত, বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা এবং দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।
রাজনৈতিক দলগুলোকে আসলেও জবাবদিহিতার আওতায় আসতে হবে। ক্ষমতার আগে তাদেরকে বলতে হবে তাদের নারী পলিসিটা কি। কাঠামোগতভাবে নারী কিন্তু সবসময় একটা প্রান্তিক জায়গায় ছিটকে যায়। তো মেয়েদের ম্যানিফেস্টো একটা অবশ্যই হওয়া উচিত পোস্ট আপরাইজিং। এমপিও ভুক্তি ও স্বীকৃতি আদায়ের দাবিতে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করেছে প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ৩২তম দিনের মতো অবস্থান কর্মসূচি করেন তারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন আন্দোলন করলেও দাবি আদায়ে শুধু আশ্বাস দেয় মন্ত্রণালয়। এ সময় মার্চ টু সচিবালয় কর্মসূচি করতে চাইলে পুলিশ তাদের বাধা দিয়ে পুনরায় প্রেস ক্লাবের সামনে অবস্থান করতে বাধ্য করে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মানববন্ধন করেছেন কয়েকজন শিক্ষার্থী। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেন তারা। বক্তারা জানান, মঙ্গলবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের জাহিদুল ইসলাম দীপু নামের এক শিক্ষার্থীকে মারধর করেন কয়েকজন। অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় আছে উল্লেখ করে তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনায় কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আখ ও খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছে টনকে টন গুড়। ব্যবহার করা হচ্ছে কাপড়ের রং, চুন সহ ক্ষতিকর কেমিক্যাল। রাজশাহীতে অভিযান চালিয়ে 4 প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এ সময় গুড় তৈরিতে ব্যবহার করা ভেজাল সামগ্রী ধ্বংস করে র্যাব। নেই আখ কিংবা খেজুরের রস, তারপরও তৈরি হচ্ছে টনকে টন গুড়। রাজশাহীর বাঘা উপজেলার শাহাপুর এলাকায় 4টি গুড় কারখানার একই চিত্র। রসের বদলে ব্যবহার করা হচ্ছে চিনি, দেয়া হয় আটা, হাইড্রোস, ফিটকারি সহ ক্ষতিকর নানা উপাদান। আকর্ষণীয় করতে ব্যবহার করা হচ্ছে চুন ও কাপড়ের রং। চিনি দেয়া, চুন দেয়, হালকা ভাইরাস দেয়, একটু কালার দেয়, এভাবে গুড়গিনি তৈরি হয় এখান থেকে। আমরা এখান থেকে চিনির গুড় বিলি পেয়েছি। বুধবার সকালে কারখানাগুলোতে অভিযান চালায় র্যাব। এ সময় বিপুল পরিমাণ গুড় জব্দের পর তা ধ্বংস করা হয়। প্লাস্টিকের যে ধোঁয়া যে উঠে, এটা আপনার খুবই ক্ষতিকারক, পরিবেশের জন্য ক্ষতিকারক, এবং এই জিনিসটা তারা এই গুড়ের মধ্যে আপনার যায়, এটা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। দীর্ঘদিন ধরেই এসব ভেজাল গুড় সরবরাহ করা হচ্ছিল রাজশাহী, নাটোর, পাবনা সহ দেশের বিভিন্ন জেলায়। বাজার থেকে চিনি কিনে আনে, চিনির সাথে এখানে হলো রং, ফ্লেভার, হাইড্রোস এইসব মিশিয়ে, পানির সাথে মিশিয়ে এটাকে নতুন একটা ফরম্যাট দেওয়া, অর্থাৎ চিনির একটা রূপান্তরিত রূপ হলো গুড়। অভিযানে প্রতিষ্ঠানগুলোকে 1,70,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। সময় সংবাদ, রাজশাহী। হংকংয়ের তাইপো শহরে আবাসিক এলাকায় ভয়াবহ আগুনে অন্তত 36 জন মারা গেছেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন 29 জন। 8টি ভবনের প্রায় 2000 ফ্ল্যাট পড়ে গেছে। ভেতরে অনেকে আটকা পড়েছে বলেও শঙ্কা করা হচ্ছে। অঞ্চলটিতে বাংলাদেশিদের বসবাস নেই বলে জানিয়েছেন সেখানে বসবাসরত বাংলাদেশিরা। হংকং থেকে বিস্তারিত জানাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থী মিদৌরি ফাইজা আবেদিন। আমার ইউনিভার্সিটি থেকে একটা মাত্র এমটিআর স্টেশন পরই তাইপো স্টেশন। আজকে হংকং টাইম দুপুর 2টায় একজন সাইক্লিস্ট দেখলেন যে বিল্ডিংয়ের উপর ব্যাম্বু স্ক্যাফোল্ডিংয়ে আগুন জ্বলছে। এটা দেখে তিনি পুলিশকে অ্যালার্ট করলেন। আমার জানা মতে তাইপোতে এখন কোনো বাংলাদেশি থাকেন না। বিগত কয়েক বছরে তাইপোতে থাকলেও এই বছর থ্যাঙ্কফুলি কেউ ছিল না। আমার বেশ কয়েকবার তাইপোতে যাওয়া হয়েছে। ইটস ডেন্সলি পপুলেটেড, তাই যখন একটা বিল্ডিংয়ে আগুন ধরেছে তার সাথে 7টা ব্লকেও আগুন ছড়িয়ে পড়েছে। অ্যান্ড ইট গট ওয়ার্স, আগুন এখনও জ্বলছে আর অসংখ্য জন ক্রিটিক্যালি ইনজুর্ড অ্যান্ড ট্র্যাপড। সিচুয়েশন কন্ট্রোলের জন্য আপ্রাণ চেষ্টা চলছে। হংকং 5 নাম্বার ফায়ার অ্যালার্ম ইস্যু করেছে, which is the highest possible alarm. দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার মধ্যরাতে প্রথম ব্যাচের 60 জন বাংলাদেশি কর্মী কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। এই কর্মীদের সরকারি উদ্যোগে বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতার কারণে তাদের মধ্যে একজনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মালয়েশিয়ায় পৌঁছেছেন ৬০ জন বাংলাদেশি কর্মী। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে তারা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তবে এই আগমনী যাত্রায় একটি অনাকাঙ্ক্ষিত জটিলতাও সৃষ্টি হয়। ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতার কারণে একজনকে বাংলাদেশে ফেরত যেতে বাধ্য করে ইমিগ্রেশন বিভাগ। ২০২৪ সালের ৩১ মের মধ্যে সব ধাপ সম্পন্ন করেও বিভিন্ন জটিলতার কারণে অনেকে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেননি। সরকারি উদ্যোগে তাদেরই একটি ব্যাচকে বাংলাদেশ বৈদেশিক কর্মসংস্থান এবং পরিষেবা সংস্থা বুয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় পাঠিয়েছে। কর্মীদের স্বাগত জানাতে মধ্যরাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা। তাৎক্ষণিকভাবে হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনার এবং শ্রম কাউন্সিলর কুয়ালালামপুর বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে একটি জরুরি বৈঠক করেন। কর্মীদের এই সফল আগমনের জন্য মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। প্রায় ৮,০০০-এর মতো শ্রমিক আটকা পড়েছিল, যারা আসতে পারেনি তাদের মালয়েশিয়ায় পুনরায় তাদের কর্মসংস্থানের ব্যবস্থার উদ্যোগ নিয়েছিল বর্তমান সরকার। প্রথম ব্যাচ আসতে পেরেছে। আমরা আশা করি এই শ্রমিকরা তাদের উপযুক্ত চাকরি এখানে পাবে, যে চাকরির জন্য তারা এসেছে, এবং এখানে ভালোভাবেই তাদের কর্মজীবনের একটা পার্ট এখানে অতিবাহিত করতে পারবে। এর আগে মঙ্গলবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী লাউঞ্জে উপস্থিত থেকে এই কর্মীদের বিদায় জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। এদিকে অভিবাসন বিশেষজ্ঞরা আশা করছেন এর মাধ্যমে দুই দেশের মধ্যে শ্রমবাজারের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। অভিবাসী কর্মীদের জন্য মালদ্বীপে চালু হয়েছে ইলেকট্রনিক ভিসা বা ই-ভিসা পরিষেবা। ফলে বিশ্বের যে কোনো জায়গা থেকে অনলাইনেই করা যাবে ভিসার আবেদন। বাংলাদেশ হাইকমিশনের মতে এতে প্রবাসী বাংলাদেশিদের প্রবেশ, নবায়ন সহ পুরো ভিসা প্রক্রিয়া হবে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ। খন্দকার ওমর ফারুকের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। অভিবাসী কর্মীদের জন্য ভিসার আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে মালদ্বীপ সরকার। এখন থেকে কাগজের নথিপত্র নয়, পুরো ভিসা প্রক্রিয়া হবে ই ভিসার আওতায়। নতুন নিয়মে মালদ্বীপগামী এবং দেশটিতে অবস্থানরত অভিবাসীদের পাসপোর্টে থাকা ভিসার স্টিকার বা স্ট্যাম্প স্বয়ংক্রিয়ভাবে রূপান্তরিত হবে ই ভিসায়, যার মেয়াদ নির্ভর করবে ওয়ার্ক পারমিটের বৈধতা অনুযায়ী। নতুন নিয়মে নবায়ন সহ সব ধরনের ভিসা আবেদন এখন থেকে জমা দিতে হবে অনলাইনে। সম্প্রতি মালদ্বীপ অভিবাসন কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের 10 নভেম্বর রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ্জু ই ভিসা পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর কার্যক্রম শুরু হয়েছে 23 নভেম্বর থেকে। শুধুমাত্র বৈধ ই ভিসাধারী অভিবাসী মালদ্বীপে প্রবেশ করতে পারবেন। দেশ থেকে সময়েও ই ভিসার মেয়াদ থাকতে হবে, অন্যথায় কেউই মালদ্বীপে প্রবেশ বা দেশ ছাড়তে পারবেন না। বিশ্বের যে কোনো স্থান থেকেই এখন অনলাইনে মালদ্বীপে কাজের ভিসার আবেদন করা যাবে। ফলে কমে গেছে কাগজপত্রের ঝামেলা ও দাপ্তরিক ভোগান্তি। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরাই এই ডিজিটাল সুবিধায় সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ই ভিসা চালু করার ফলে এক্সপেক্টেডটা অনেক বেশি ডিজিটালাইজড হয়ে যাচ্ছে এবং তাদের পেপার ওয়ার্কের যে ব্যাপারটা ছিল পাসপোর্ট ওয়ার্ক পারমিট নিয়ে, সেই ব্যাপারটা সমস্যাগুলো দূরীভূত হবে। দূর থেকে যারা বিভিন্ন আইল্যান্ডে কাজ করছেন তাদেরকে মালেতে আসতে হতো আগে, বাট এখন তারা কিন্তু সেখানে বসে ই ভিসার মাধ্যমে তাদের কাজগুলো ডিজিটাল প্রক্রিয়ায় শেষ করতে পারবে। ট্যুরিস্টদের জন্য একটা সুবিধা হয়েছে, যারা 1 মাসের অধিক থাকতে চাবে তারা সেই ক্ষেত্রে দেখা গেছে হোটেল থেকে বা মালদ্বীপসের যদি কোনো লোকাল থাকে তারা অ্যাপ্লাই করতে পারবে অনলাইনের মাধ্যমে, এমনকি অনলাইনের মাধ্যমে পেয়ে যাবে। নতুন এই ডিজিটালাইজেশনে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রবেশ প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলে জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। আগে যেই ভিসা পেতে যে সময় লাগতো বা ফিজিক্যালি যে পাসপোর্টগুলি সেখানে প্রদান করতে হতো, সেগুলো আর ভবিষ্যতে লাগবে না। এর ফলে আশা করা যায় যে সেই ভিসা সার্ভিসটি আরও দ্রুত হবে এবং এর ফলে আমাদের প্রবাসী যারা আছেন তারাও কম সময়ে সেই সার্ভিসটা পাবেন। এই উদ্যোগ মালদ্বীপে ভ্রমণ সহজীকরণ, পেশাভিত্তিক দক্ষতা যাচাই এবং প্রযুক্তিগত উন্নয়নের সমন্বিত প্রচেষ্টার ফল বলে মনে করছেন অনেকে। দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের সমস্যা সমাধানেও নতুন মাত্রা যোগ করবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আগামী 9 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত চলবে ভোটার নিবন্ধন কার্যক্রম। এ নিয়ে প্রবাসীদের মধ্যে দেখা গেছে উৎসাহ। রাজধানী মালে সহ বিভিন্ন দ্বীপের বাংলাদেশিদের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে প্রবাসী সংগঠনগুলো কাজ করে যাচ্ছে ধারাবাহিকভাবে।
খন্দকার ওমর ফারুকের পাঠানো তথ্য ও ছবিতে আরও একটি রিপোর্ট। প্রথমবারের মতো বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ডাকযোগে ভোটের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় বিশ্বের নানা প্রান্তের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেখা গেছে উৎসাহ উদ্দীপনা। মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন থেকে শুরু করে বিভিন্ন দ্বীপে কর্মরত প্রবাসীরা ইতোমধ্যেই ভোটের প্রস্তুতি শুরু করেছে। দেশটিতে কর্মরত 1 লাখের বেশি বাংলাদেশি প্রথমবারের মতো অংশ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আমরা প্রবাসীদের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মালদ্বীপে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে আগামী 9 থেকে 13 ডিসেম্বরের মধ্যে। প্রবাসীদের বিভিন্ন সংগঠন রাজধানী মালে সহ বিভিন্ন দ্বীপে কর্মরত শ্রমিকদের জন্য সচেতনতামূলক সভা ও সেমিনার আয়োজন করছে নিয়মিত। পোস্টাল ব্যালট পেতে এবং ভোট দিতে পোস্টাল ভোট বিটি অ্যাপ ডাউনলোড ও ইনস্টলের নিয়ম এসব বিষয় এই সভাগুলোর মূল আলোচ্য। কোনো জায়গায় যদি আপনারা কোনো কাজে আপনারা না বুঝেন, কোনো সহযোগিতা লাগে, আমাদের মালদ্বীপ বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমাদের সাথে সাথে কল দিবেন, আমরা আপনাদের এই সহযোগিতা অব্যাহত রাখবো। দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও প্রথমবারের মতো ভবিষ্যৎ নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পেয়ে প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন এবারে নির্বাচন হবে উৎসবমুখর। সময় সংবাদ, মালদ্বীপ। ইতালির অভিবাসন নীতিতে আসছে বড় ধরনের পরিবর্তন। পারিবারিক ভিসার ক্ষেত্রে কেবল স্বামী স্ত্রী কিংবা সন্তান ছাড়া আর কাউকে নেওয়া যাবে না, এমন বিধান রেখে নতুন আইনের অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ। এই খবরে হতাশ প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে হাসান মাহমুদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ইতালিতে বসবাসরত বাংলাদেশি সহ বিদেশিরা তাদের স্বামী, স্ত্রী, পুত্র কন্যার পাশাপাশি বাবা মাকেও দেশটিতে আনার সুযোগ ছিল প্রচলিত আইনে। তবে সেই আইন সংশোধিত হওয়ার কারণে এখন থেকে ইতালিতে শুধুমাত্র বিবাহিত স্বামী স্ত্রী এবং তাদের নাবালক সন্তানরাই যেতে পারবেন। ডানপন্থী রাজনৈতিক দল লেগা নর্থ প্রস্তাবিত সংশোধনী বিলটি 131-75 ভোটে পাশ হয়েছে। একই সঙ্গে পারিবারিক পুনর্মিলনের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র নুলা ওস্তা ইস্যু করার সময়সীমা 90 দিন থেকে বাড়িয়ে 150 দিন করা হয়েছে। ইতালি প্রবাসী বাংলাদেশিরা হতাশা ব্যক্ত করে আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। নিম্নকক্ষে যে আইনটি পাশ হয়েছে এটি আমাদের প্রবাসীদের জন্য একটি দুঃখজনক ব্যাপার, কারণ এটি যদি চূড়ান্ত হয়ে যায় পরবর্তীতে আমরা আমাদের বৃদ্ধ মা বাবাকে ইতালিতে আনতে পারবো না। বাবা মা যারা আছে তাদেরকে নিয়ে আমরা নিয়ে আসার জন্য চাচ্ছি, কিন্তু এটা ভবিষ্যতে আনা যাবে না। এই বিষয়টা আমার মনে হয় যে আমাদের জন্য দুঃখজনক। এই আইনটা প্রবাসীদের বিরুদ্ধে যাচ্ছে। আমরা বাবা মাকে আনতে পারবো না, এটা হয় না। আমরা এখানে কাজ করি, ব্যবসা করি, ট্যাক্স দেই। এছাড়া 2028 সাল পর্যন্ত 10,000 বিদেশি কর্মীকে কোটা বহির্ভূত প্রবেশের সুযোগ দেয়া হবে, যারা মূলত সমাজসেবা ও স্বাস্থ্যসেবা খাতে নিযুক্ত। গ্যাজেট আকারে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আইনটি কার্যকর হবে। সময় সংবাদ, ইতালি। ইউরোপের বিভিন্ন দেশের মতো জার্মানিতেও বড়দিনের উৎসব ঘিরে করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা। পথে পথে শোভা পাচ্ছে সান্তা ক্লজ ও ক্রিসমাস ট্রি। আলোকসজ্জা দেখতে উৎসাহের কমতি নেই স্থানীয় সহ দর্শনার্থীদের। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। বড়দিনকে ঘিরে জার্মানি সেজেছে রঙিন আলোকসজ্জায়। প্রতি বছরের মতো এবারও সাধারণ মানুষের উচ্ছ্বাস উদ্দীপনার একটুও কমতি নেই। ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিও সেজেছে ক্রিসমাসের বর্ণিল আলোতে। সন্ধ্যা নামতেই রাজধানী বার্লিনের মতো আলোকিত হচ্ছে জার্মানির প্রতিটি সড়ক, নগর কিংবা বন্দর। সবচেয়ে বেশি নজর কেড়েছে জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের অন্যতম বড় শহর ডর্টমুন্ডে স্থাপিত বিশ্বের সবচেয়ে উঁচু ক্রিসমাস ট্রি, যেটির উচ্চতা 45 মিটার, যার ওজন 40 টন। 1,38,000 এলইডি লাইট দিয়ে সাজানো বিশাল এই ক্রিসমাস ট্রি দেখতে প্রায় প্রতিদিনই আসছেন হাজারো দর্শনার্থী। মন মাতানো আলোয় আমরা এতটাই মুগ্ধ যে জানি না কিভাবে অনুভূতি প্রকাশ করব। আমরা জার্মানির নানা শহরে ঘুরছি, কিন্তু বার্লিনের ক্রিসমাসের আলো মন কেড়ে নিয়েছে। ধন্যবাদ বার্লিন। এদিকে ডর্টমুন্ডের মতো রাজধানী বার্লিন সহ দেশের ছোট বড় শহর কিংবা নগরে পথে ঘাটে ক্রিসমাসের দৃষ্টিনন্দন আলোকসজ্জা দেখে মুগ্ধ স্থানীয় ও পর্যটকরা। গতকাল থেকে আমাদের ক্রিসমাস উৎসব শুরু হয়েছে। একদিকে আলোকসজ্জা, অন্যদিকে দারুণ পানীয় ও সুস্বাদু খাবার। আহা, এক কথায় অতুলনীয়। শীত জেঁকে বসেছে। এবছর সড়কের ক্রিসমাসের আলো
আলোকসজ্জা সবার দৃষ্টি কাটছে, যা আগের বছরে দেখা যায়নি। তাই দেশের পর্যটকদের বলবো একবার হলেও ক্রিসমাসের আলোয় আলোকিত হতে। বরাবরের মতোই ক্রিসমাসকে ঘিরে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে জার্মানি জুড়ে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা, জোরদার করা হয়েছে পুলিশি অভিযান। শুধু রাজধানী বার্লিন, ডর্টমুন্ড, ডুসেলডর্ফ কিংবা মিউনিক নয়, খ্রিস্ট সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে ঘিরে পুরো জার্মানি জুড়েই এখন সাজ রব। উদ্দেশ্য একটাই, উচ্ছ্বাস এবং আনন্দে সম্প্রীতির বার্তা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভোট প্রতিহতের চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইসির। অন্তর্ভুক্তিমূলক করা নিয়ে বিদেশি চাপে নেই সরকার, বদলি পদায়নের দুর্নীতি হলে ছাড় নয়। মানুষকে বিভ্রান্ত করে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায় একটি মহল, অভিযোগ বিএনপির। সুষ্ঠু নির্বাচন ও সবার ভোটাধিকার নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, জারি হচ্ছে ইন্টারপোলের রেড নোটিশ। ভল্টে পাওয়া 832 ভরি স্বর্ণ বৈধ কিনা যাচাই বাছাই দুদক। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।